যদি আমরা বৈষম্য বিরোধী শিক্ষা সত্যি করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত অহংকার বাদ দিতে হবে। একটা দেশের মাছের পচন মাথা থেকে শুরু হয়, ইউজিসি থেকে তো পচন শুরু হয়েছে। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন, এর চেয়ে বড় বৈষম্য কি হতে পারে? একজনকে একবারের বেশি পরীক্ষা দিতে হবে কেন? আমাদের দেশের এক মনীষী বলেছেন যে বড় বড় বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিদ্যা শিক্ষা অতটা করে না যতটা অহংকার শিক্ষা করে। তা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়ি, এটা একটা বিরাট অহংকারের বিষয়। যা কারণ এখানে সবাই ভর্তি হতে পারে না। বিশ্ববিদ্যালয় কি আসলে আমরা সকলে একমত হব এমন কোনো কথা আমি বলবো না, আপনারা যার যার মত দিবেন। আমার মতে বিশ্ববিদ্যালয় হচ্ছে তার শিক্ষক মন্ডলী, কোন ধরনের শিক্ষক আছেন তার উপরে বিশ্ববিদ্যালয়ের নাম সুনাম নির্ভর করে, এবং প্রাচীনকাল থেকে, আজকে থেকে নয়। যখন বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে মরক্কোর ফেজ শহরে, অথবা কায়রোতে, অথবা পরে ইউরোপের নানা শহরে, সব জায়গাতে দেখা গেছে শিক্ষক মন্ডলীর আকর্ষণেই নানা দেশ থেকে ছাত্রছাত্রীরা ছুটে আসতেন। কোন বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় কেন বলা হয় তার একটা বড় কারণ, পৃথিবীর সব দেশ থেকে ছাত্রছাত্রীরা শিক্ষকদের আকর্ষণে ছুটে আসতেন। ওই জন্যই বিশ্ববিদ্যালয় নামের উৎপত্তি। বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলি, কিন্তু শিক্ষা কি জিনিস? শিক্ষা একটা রাজনীতি। শিক্ষা মানে মগজ ধোলাই করা, ব্রেন ওয়াশিং যাকে বলে। আপনার ব্রেনকে এত ধীরে ধীরে ধোলাই করা হয়, আপনি একটা ফরম্যাটিং এর মধ্যে পড়েন, আপনি ওইটাকে শিক্ষা মনে করেন। আমি এই কথা বলে আপনি মনে করেন যে শিক্ষা জিনিসটা আমি খারাপ বলছি না, এটা খারাপও নয় ভালো নয়, এটা কি সাদা এবং কালো এই ভাষায় বলছি। এটা হলো সাদা কালো একটা ছবি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে যে আনন্দটা আপনারা করেন, এইটা ভাববার বিষয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে ঢুকতে পারবে পারবে না, আপনি তো মেধা ভিত্তিতে ঠিক করেন। এই মেধাগুলো কিভাবে হয়? আপনার যে দুইটা পরীক্ষা পাশ করে আছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং তার সমমানের পত্রিকা, সেটা মাদ্রাসাকে হতে পারে, বিদেশে এ লেভেল ও লেভেল হতে পারে। তারপরে আপনারা এই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক অধ্যাপকের সাথে আলাপ করেছিলাম এক সময়। তারপরে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের মান খারাপ হয়ে যাবে যদি আমরা উচ্চ পদ্ধতিতে যাই। তো আপনার সে যে মেট্রিক পাস করেছে দেশের 10টি বোর্ডের একটি থেকে, তাতে মান খারাপ হয়ে যায় না? আপনি কি বলতে পারবেন শুধু ঢাকা বোর্ডের ছেলে মেয়েদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো? এটা বললে মানবেন আপনারা? আপনারা মানবেন না। ঢাকা বোর্ড কেন, দেশের 10টি শিক্ষা বোর্ডের সব ছাত্রছাত্রী এখানে ভর্তি হবে। শুধু ঢাকার ছাত্র হবেন না, সারা বাংলাদেশ থেকে হবেন। যদি আপনি মনে করেন এইটাকে যদি আপনি বিশ্ববিদ্যালয় করতে চান, বিদেশি ছাত্ররা ভর্তি হতে হলে কি করবেন? আপনার একটা পলিসি থাকা উচিত। তাহলে বিশ্ববিদ্যালয় হবে কি করে? যদি প্রাচীনকালের বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করেন, আপনার তো অন্য দেশের লোকজনকে বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে হবে। আমরা এখন প্যালেস্টাইনি ছেলে মেয়েদের পড়তে দিয়েছি, অল্প স্বল্প বিদেশে আফ্রিকান ছাত্রও তো আসে। এই কথা বাদ দিলাম, দেশের কথায় আসেন। এই ভর্তি পরীক্ষা যে যাচাই করেন, তাহলে আপনার দেশে এসএসসি পরীক্ষা নেন, আপনার দেশে এইচএসসি পরীক্ষা নেন, সেখানে আপনি ধরে নিচ্ছেন নকল হয়, তাহলে আপনার গোটা দেশ তো নকলের উপর প্রতিষ্ঠিত। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এসে কেন আপনি এটা পরীক্ষা করবেন? একজন ছাত্রকে 5 জায়গায় 10 জায়গায় যে পরীক্ষা দিতে হয়, বিশেষ করে ছাত্রীদের, ঢাকাতে গিয়ে রাজশাহীতে পরীক্ষা দিচ্ছে, রাজশাহী থেকে গিয়ে সে ময়মনসিংহে পরীক্ষা দিচ্ছে, ঢাকা দিচ্ছে। এই যে একটা অবিচার, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন, এর চেয়ে বড় বৈষম্য কি হতে পারে? একজনকে একবারের বেশি পরীক্ষা দিতে হবে কেন? আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা দেন, সেইটার মান যোগ করে আপনি অন্য বিশ্ববিদ্যালয়েও তাকে ভর্তি করা যাবে কি যাবে না মান করতে পারেন। একটা ন্যাশনাল পরীক্ষা সিস্টেম থাকলে হয়। আপনারা এত বেশি আমেরিকানদের নকল করেন, এত কৌশলপত্র করেন, এত ইউজিসি করেন। ইউজিসি কৌশলপত্র লিখছে, তার একটা লাইন ইউজিসি লিখেছে? 20 বছর আগে আপনারা দেখেন পিআরএসপি বলে এক অদ্ভুত দলিল বের হয়েছিল, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। হোসেন জিল্লুর রহমানরা এটা এখানে বিক্রি করতেন, বিনা অ্যাকশনে এটা বিক্রি করেছেন। সেটা কি দেখি ওয়েবসাইটে গেলে দেখা যায় 120টি দেশের একই পেপার, শুধু দেশের নামটা বদলাই দেয়। আমাদের ইউজিসি এটাও তাই। অর্থাৎ একটা দেশের মাছের পচন মাথা থেকে শুরু হয়, ইউজিসি থেকে তো পচন শুরু হয়েছে। ইউজিসির একটা নোটিশে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, এটা বন্ধ করার কথা বলে আপনার সবাই হাততালি দিলেন, কিন্তু ইউজিসি তো বন্ধ করে দেওয়া উচিত। কেন বন্ধ করে দেওয়া উচিত? না, আমি হায়ার এডুকেশন কমিশনের পক্ষে নই, কিন্তু আমি সেটা বলছি না। উচ্চশিক্ষা কমিশন করছে ইউজিসি বন্ধ করে দিয়ে। এইগুলো হচ্ছে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ করা। বিশ্ববিদ্যালয়ের খরচ আছে, ছাত্র আছে, আমরা শিক্ষক আছে, আমরা বেতন দিই। পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখবেন না ছাত্ররা বেতন দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা তো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তো ইউরোপ পর্যন্ত জানি, কারণ আমাদের দৃষ্টি তো হ্রস্ব। আমরা বড় জোর ইটালি, ফ্রান্স, ইংল্যান্ডের ইতিহাসকে আমাদের ইতিহাস বলে মনে করি। আমাদের শিশির ভট্টাচার্য যেটা বই লিখেছেন কিচ্ছু না জেনে
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। হি নোজ নেক্সট টু নাথিং অফ দ্য হিস্ট্রি অফ ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমি লিখে ফেলেছি, একটা বই পড়ে লিখে স্বীকার করছে আমি একটা বই পড়ে লিখে ফেলেছি। আশ্চর্য। আবার এই বই প্রথম প্রকাশনের মতো প্রকাশনীতে বের হয়েছে, আপনারা পড়ে দেখেন। হি হ্যাজ অ্যাবসলিউটলি নো আইডিয়া। অল অফ এ সাডেন অ্যাট দ্য এন্ড অফ দ্য 11th সেঞ্চুরি 12th সেঞ্চুরি উনি বলছেন যে বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে ইউরোপে। কেন শুরু হয়েছে উনি কারণ জানেন না। অর্থাৎ স্বয়ম্ভু এটা হতে পারে না, এটা হতে পারে না। তার আগে 500 বছর অন্তত 600 বছর মাগরেবে, যেটাকে আমরা বলি পশ্চিম আফ্রিকা, উত্তর আফ্রিকা, সেখানে বিশ্ববিদ্যালয় চর্চা ছিল। মালি, ঘানা, সঙ্গা এম্পায়ারের টিম্বাকটুতে, ফেজে, আপনার কায়রোতে, যেন ওগুলো পৃথিবীর অংশ নয়, ওই ইতিহাস যেন পৃথিবীর ইতিহাস নয়। সেখানে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা আছে সেখানে বলছে সেখানে ছাত্রদের ক্লাসের সংখ্যা 20 জনের বেশি হতো না। হোস্টেল কিভাবে হতো? বিশ্ববিদ্যালয় ছিল কি এক একটা হলে সর্বোচ্চ 150 জন, সর্বনিম্ন 60 জন ছাত্র থাকতো। বিশ্ববিদ্যালয়ের লিভিং কোয়ার্টার। তার কিছু নমুনা দেখেন আমাদের ময়নামতিতে বৌদ্ধ বিহারে যে সেই আশ্রম ছিল সেখানে 110 জনের কোঠরি ছিল। কারণ প্রকৃতির একটা সীমা আছে, আপনি কত বছর পড়াতে মানুষ কত বছর বাঁচে। এখন আমাদের গড় আয়ু বেড়েছে বলছে, কিন্তু মানুষের অ্যাটেনশন স্প্যান এত লম্বা বক্তৃতা দেওয়া ঠিক না। মানুষের ইয়ে হয়ে যায়, বুঝতে পারছেন না? একটা সময়ের পরে আর আমরা শুনতে পারি না। ক্লাসেও এতগুলি ছাত্রছাত্রী হলে আপনি পড়াবেন কি হবে? এই যে অনেকগুলো হারবার্ডেও 600-700 ছাত্রের উদ্দেশ্যে সকালবেলা বক্তৃতা দেয়। এগুলি হচ্ছে রেস কোর্স, ঘোড় দৌড় করা। আমিও ক্লাসে গিয়েছিলাম, অনলাইনের বক্তৃতা সেরকমই। ছাত্র শিক্ষকের সম্পর্ক ছাড়া কোনো লেখাপড়া হয় না। মানে নলেজ ইজ ট্রান্সমিটেড লাইভ, যেটাকে আপনার একটা পরীক্ষা না ভাইবা বসে বলেন না, জীবন্ত গলায় পরীক্ষা। জীবন্ত গলায় পরীক্ষা আর অনলাইনের মৃত পরীক্ষা এক পরীক্ষা নয়। আপনি হয়তো মনে করতে পারেন, আমি কিন্তু ওটা শিক্ষায় মনে করি না। ওটা ইনফরমেশন ট্রান্সমিশন। শিক্ষার ইনফরমেশন ট্রান্সফার এক জিনিস নয়। শিক্ষা মানে হচ্ছে যেখানে আদান প্রদান হয়, ওখানে আদান প্রদান হয় না, একটা প্রদানই হয়, শুধু কোনো আদান হয় না। এই জন্য আমিও লম্বা কথা বলবো না। বিশ্ববিদ্যালয়কে যদি একটা চালাতে হয় তাহলে টাকা পয়সা লাগবে। আমি পৃথিবীর ইতিহাসে কোথাও জানতাম না যে ওখানে টাকা দেওয়া হতো। ইউরোপেই প্রথমে টাকা দেওয়ার প্রচার শুরু হয়েছে, এই জন্য তো ইউরোপ সফল হয়েছে। তো টাকাটা আসতো কোথায়? বড় বড় মানুষ এবং রাজা বাদশাদের পরিবার থেকে ওয়াকফ সম্পত্তি, ইংরেজিতে বলে এন্ডাওমেন্ট, দেওয়া হতো। সেটা থেকে ছাত্রছাত্রীদের খাবার খরচ হতো, তার থেকে মনিটরি অ্যালাউন্সও দেওয়া হতো। সমস্যা হচ্ছে তাদের ছাত্রছাত্রীদের এই খরচ যখন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে, তখন একটা সমস্যা ছিল, বিশ্ববিদ্যালয়গুলি ছিল সীমিত, অনেক কম মানুষ পড়তো। এখন আমরা তো মাস এডুকেশনের যুগ হয়েছে। তো আমরা এখন মাস আর মৌলিকের পার্থক্য ভুলে গিয়েছি, মাস আর মানবের পার্থক্য ভুলে গিয়েছি। আমাদের কনস্টিটিউশনে কথা লেখা আছে মৌলিক অধিকার। আমাদের অধিকাংশ থেকে শিক্ষিত লোক বলে মানবাধিকার। সে মানবাধিকার আর মৌলিক অধিকারের পার্থক্য বুঝে না। মানবাধিকার যে মৌলিক অধিকারের একটি অবমাননা, সেটাও সে জানে না। এবং তারপরে সে বলে গণ অধিকার পরিষদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কি শিক্ষা? এটা তৃতীয় পর্যায়ের শিক্ষা। তার মধ্যে আবার উচ্চ এবং নিম্ন আছে। এই নিম্ন পর্যায়টাকে আমরা পেশাগত শিক্ষা, বিসিএস হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। প্রকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এর পরেই শুরু হয়। আমি ইতিহাস থেকে দিচ্ছি, আমার প্রমাণ হচ্ছে আমাদের দেশের প্রাচীনকাল এবং অন্যান্য দেশের প্রাচীনকাল এবং বর্তমান কালের ইতিহাস। সেটা কি? বিশ্ববিদ্যালয় শিক্ষার টার্সিয়ারি পর্যায়ে আমরা কি শিখি? আমরা বিভিন্ন বৃত্তিগত শিক্ষা দেব। কিন্তু বর্তমানে পৃথিবীর যেটা মান, ইউরোপীয় মান, সেটা হচ্ছে কি প্রত্যেক মানুষই মেধাবী। সুতরাং পেশাগত শিক্ষার জন্য আপনার ভর্তি হওয়ার যোগ্যতার জন্য আপনার কোনো মেধার পরীক্ষা দিতে হবে না। আমি মনে করি বিশ্ববিদ্যালয়কে ভালো করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যৎ ইতিহাস পড়তে হবে এবং সেটা জানতে হবে। জানতে হবে, তিনটা কথা দিয়ে আমি শেষ করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের যে গুণগত মান প্রবর্তন করতে হবে, তার একটা উদাহরণ আমি অতীতকাল থেকে দিয়েছি। ছাত্র ভর্তির ক্ষেত্রে বর্তমান যে ভর্তি পরীক্ষা সিস্টেম, এটা অত্যন্ত বৈষম্যমূলক, অত্যন্ত নিবর্তনমূলক, অত্যন্ত পাষণ্ড পীড়ন। পাষণ্ড যে পীড়ন করে, এটাই। এইভাবে একটা ভালো বিশ্ববিদ্যালয় হবে না। এখন আমি বলি যে তৃতীয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম নিয়ে যে কথা হচ্ছে, ছাত্র শিক্ষক মানুষের কারিকুলাম তৈরি করে। সারা পৃথিবীতে কি হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না। আমরা বাংলায় পড়াতে পারছি না, বাংলায় বইপত্র লিখতে পারছি না, তারপরে আমাদের ইংরেজি শিক্ষা বন্ধ করার কথা আমি বলছি না। সারা পৃথিবীতে নানা দেশে যে বিজ্ঞান চর্চার গবেষণা হচ্ছে, প্রথমে এটা আমাদের ধরে আনতে হবে। এই উদাহরণ দিয়ে আমি শেষ করি। আরবরা যে এত উন্নতি করলো 500 বছর, সেইটা তারা করেছিল অনবরত। তারা গ্রিক থেকে, সিরিয়াক থেকে আর অন্যান্য ভাষা থেকে অনুবাদ করেছেন। 1 বছর 2 বছর নয়, প্রায় 500 বছর। একটা জিনিস একদিন হয় না। আরবদের প্রথম বড় দার্শনিক বলা হয় আল কিন্দি।
ইসলাম প্রবর্তন প্রায় 200 বছর পরে তিনি আবির্ভূত হয়েছেন। অথবা বাগদাদে খলিফা হারুন রশিদের সময় যেটাকে বায়তুল হিকমা বলা হতো, এটা পরে আল মামুন এবং অন্যান্যরা এর নাম হচ্ছে দারুল হিকমা, একই জিনিস, হাউস অফ উইজডম। এটা অব্যাহত রেখেছে বহুদিন, তারা 500 বছর। সেখান থেকেই কিন্তু চর্চা করে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, তারা নিয়ে গেছে এবং তার অনেক বাস্তব প্রমাণ আছে। ইউরোপের মেডিসিন, ইউরোপের আইন সব এখানে। এমনকি ইউরোপের যে বাকালরিয়েট ডিগ্রি, এটাও একটা ইসলামী ডিগ্রির নাম, যে পড়াতে পারতো বি হক আল, মানে আমি উচ্চারণ করতে পারি না, এইটাকেই বাকালরিয়েট বানিয়েছে ল্যাটিন ভাষায়, হুবহু একই কথাই। দি হক মানে দি বাই দ্য রাইট অফ টিচিং বাই দ্য অথরিটি অফ দ্য আদার, এটা হলো ফার্স্ট ডিগ্রি। তো এইটা লুকানোর পিছনে ইউরোপীয়রা এটা নিয়েছে বলেই তারা বিশ্ববিদ্যালয় করেছে। কাজেই বিনিময়ে ইউরোপ থেকে আমরা নেব, এর মধ্যে লজ্জার কিছু নাই, গুণেরই আছে। কিন্তু ইউরোপ থেকে বিদ্যা আমরা আহরণ করতে পারছি। বিশ্ববিদ্যালয়ের মান বিশ্বজনীন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ইউরোপীয়, আমেরিকান, জাপানি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সঙ্গতিপূর্ণ রাখতে চাই, আমাদের প্রথমে অনুবাদ করতে হবে, তারপরে আমাদের লেখাও একদিন ওরা অনুবাদ করবে, যদি আমরা করতে পারি। এটা অসম্ভব নয়। সেই মানব শক্তি আমাদের আছে, সেই মেধা আমাদের শুধু নাই, সেটা হচ্ছে প্রশাসন। সেই প্রশাসনের জন্য বলি ইউজিসি এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ফান্ড নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই জন্য আমাদের ভর্তি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আমাদের শিক্ষক নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনারা দেখবেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এখন কেন খারাপ হচ্ছে। আমরা তো একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটিং করেছি, এই শেষ কথাটা আমি বলি। কলেজগুলিতে তো একই শিক্ষা দেওয়া হয়, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা এত উন্নত করি, তা কলেজগুলিকে আমরা অবহেলা করবো কেন? আসলে বেসিক্যালি একই শিক্ষা দিচ্ছি, আমরা একই সিলেবাসই দিচ্ছি, 19-20 ব্যাচ কম আছে। যদি আমরা বৈষম্য বিরোধী শিক্ষা সত্যি করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত অহংকার বাদ দিতে হবে। বাংলাদেশের যত ছেলে মেয়ে কলেজে পড়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, সবার কিন্তু ইকুয়াল সাহায্য পাওয়ার অধিকার আছে রাষ্ট্রের কাছ থেকে। শুধুমাত্র মেধা নাই বলে অন্যরা সাহায্য পাবে না, আমরা পাবো, এটা এর চেয়ে চরম বৈষম্যমূলক ব্যবস্থা হয় না। এখন আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অসীম সৌভাগ্য লাভ করেছেন, তারা হয়তো একটু পীড়িত হচ্ছেন, আহত হচ্ছেন। এই ভদ্রলোক এসে একটা অভ্যুত্থান করে গেল, আমি অভ্যুত্থান করছি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।